হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসসি এর ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের একদম সামনে ক্লার্কশিপ পরীক্ষা, সেটা ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো এসেছিল, আমরা আজকের ক্লাসে 2019 সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিলি পরীক্ষার যে কোশ্চেনগুলো এসেছিল আমরা সেই কোশ্চেন আলোচনা করব। যে কোনো পরীক্ষার আগে প্রিভিয়াস ইয়ার্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার্স যদি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় মূলত এরিথমেটিক এবং মেনস্ট্রুয়েশন থেকে কোশ্চেন দেয়, তার সঙ্গে মাঝে মধ্যে ক্লক এবং ক্যালেন্ডার কোশ্চেন আসে রিজনিং এর। ওই জন্য আমরা মূলত প্রিপারেশন নেব হচ্ছে পিএসসি ক্লার্কশিপের জন্য এরিথমেটিক এবং মেনস্ট্রুয়েশন। ওকে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকে 2019 সালে যে সেট 1 যে কোশ্চেনটা হয়েছিল পিএসসি ক্লার্কশিপে, আজকে আমরা সেই কোশ্চেন আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। দেখা যাক ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন রেশিও কোশ্চেন দেওয়া আছে, বলছে ইফ a is to b equal to 2 is to 3, b is to c equals to 4 is to 5, c is to d equals to 3 is to 7, then চেয়েছে the ratio of a is to b is to c is to d। আমাদের এই চারটে রেশিও আমাদের বার করতে হবে। ভীষণ সহজ কোশ্চেন, কোনো সমস্যা নেই করা। দেখো কিভাবে করব। অঙ্কে দেখো আমাদের বার করতে হবে a is to b is to c is to d, এটা আমাদের বার করতে হবে। আর দেখো অঙ্ক আমাদের বলে দেওয়া আছে a is to b এর ভ্যালু কত, 2 is to 3। তাহলে a এর নিচে 2 লিখবো, b এর নিচে লিখবো 3। তারপরে দেখো বলে দেওয়া আছে b is to c বলে দেওয়া আছে 4 is to 5। তাহলে b এর নিচে 4 লিখবো আর c এর নিচে লিখবো 5। আর c is to d বলে দেওয়া আছে 3 is to 7। তাহলে c এর নিচে 3 লিখবো, d এর নিচে 7 লিখবো। ওকে, তারপরে আমরা কি করব, যার আগে ফাঁকা বা যার পরে ফাঁকা আমরা সেম নাম্বার দিয়ে ফিল আপ করে দেবো, দিয়ে আমরা কলম ওয়াইজ গুণ করলেই আমরা a is to b is to c is to d পেয়ে যাব। দেখো 3 এর পরে দুখানা ঘর ফাঁকা আছে, দুখানা 3 পুট করে দাও। 5 এর পরে ফাঁকা আছে মানে 5 লিখে দাও। 4 এর ফাঁকা আছে মানে 4 লিখে দাও। আর দেখো 3 এর দুখানা ফাঁকা আছে মানে দুখানা 3 লিখে দাও। তারপরে আমরা কি করব, সিম্পল কলম ওয়াইজ গুণ করব। তাহলে দেখো 4 দুগুণে 8, 8 তিনে 24 is to, দেখো 3 4 এ 12 আর 3 12 এ 36। তাহলে দেখো 3 5 এ 15 আর 3 15 এ 45। তাহলে হচ্ছে 3 5 এ 15, 7 15 এ 105। দেখো এখানে যে নাম্বার গুলো আছে প্রত্যেকটা সংখ্যাই 3 দিয়ে কাটা যায়। মনে রাখবে যখন রেশিওকে আমরা সেম নাম্বার দিয়ে গুণ করলে ভাগ করলে রেশিওর কোনো পরিবর্তন হয় না, কিন্তু কাটলে সবগুলোকেই কাটতে হবে সেম নাম্বার দিয়ে। দেখো সবাইকেই 3 দিয়ে কেটে যায়, সবাইকেই 3 দিয়ে কেটে দিই আমি। 3 8 এ 24, 3 12 এ 36, 3 15 এ 45 আর 3 35 এ 105। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম a is to b is to c is to d, that is 8 is to 12 is to 15 is to 35। তাহলে উত্তর আমাদের কি হবে, 8 is to 12 is to 15 is to 35। অপশন নাম্বার a will be the answer। দেখো আমরা এই লাস্টে কাটলাম, তো মনে করো লাস্টে কাটবো না, তাহলেও কাটা পসিবল। কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে, দেখো প্রত্যেকটা কলম থেকে আমরা সেম নাম্বার কাটবো। যদি দেখো এই কলমের মধ্যে একটা 3 কমন আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে প্রত্যেক কলম থেকে যদি 3 গুলোকে বাদ দিয়ে দিই, প্রত্যেক কলম থেকে সেম নাম্বার কাটতে হবে। তাহলে দেখো এখানে 4 দুগুণে 8, 3 4 এ 12, 5 3 এ 15 আর 5 7 এ 35। রেশিও আমরা পেয়ে গেলাম। ভীষণ সহজ কোশ্চেন এবং রেশিও পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি আছে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে a boat can be rowed 9 kilometer upstream or 18 kilometer downstream in a period of 3 hours। বলছে একটা নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার এবং অনুকূলে 8 কিলোমিটার যায় 3 ঘন্টায়। মানে প্রতিকূলে 9 কিলোমিটার 3 ঘন্টা সময় লাগে, অনুকূলে 8 কিলোমিটার সেম টাইম লাগে 3 ঘন্টা।
তাহলে আমাদের বার করতে হবে বলেছে স্থির জলে নৌকার বেগ কত হবে। ভীষণ সহজ কোশ্চেন। আমরা যদি ডাউন স্ট্রিম স্পিড এবং আপস্ট্রিম স্পিড বার করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে বোট স্পিডটা বার করতে পারবো। দেখো অঙ্কে বলে দিয়েছে আপস্ট্রিমে মানে অনুকূলে নৌকাটা, সরি আপস্ট্রিম মানে ডাউনস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে নৌকাটা 9 কিলোমিটার যায় কতক্ষণে? 3 ঘন্টায়। দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে আমরা আপস্ট্রিম স্পিড পেয়ে যাব 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর দেখো ডাউন স্ট্রিমে বলে দিয়েছে মানে অনুকূলে 18 কিলোমিটারও যায় 3 ঘন্টায়, তাহলে 18 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 3 ঘন্টায়। তাহলে অনুকূলে বেগ কত হবে? 3 6 18 মানে 6 কিলোমিটার পার আওয়ার। আমাদের কি চেয়েছে অঙ্কে? স্থির জলে নৌকার বেগ। আমরা কিভাবে বার করব? অনুকূলে আর প্রতিকূলে বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই? স্থির জলে নৌকার বেগ। তাহলে বোট স্পিডটা কত হবে? বোট স্পিডটা হবে হচ্ছে 6 আর 3 যোগ করলে 9, 9 কে আমরা 2 দিয়ে ভাগ করলে আনসার উইল বি 4.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার বি 4.5 কিলোমিটার পার আওয়ার। ভীষণ সহজ কোশ্চেন। যদি অঙ্কে যাবে 17 কত, তাহলে আমরা কি করতাম? আমরা ডাউন স্ট্রিম থেকে আপস্ট্রিম বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। আমরা চেয়েছি নৌকার বেগ, তাহলে আমরা অনুকূলে আর প্রতিকূলে বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম নৌকার বেগ। সবার ক্লিয়ার এইটুকু, তাই না? সিম্পল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি দেখো, বলে দিয়েছে two pipes can be separately filled a tank in 9 hours and 12 hours respectively if both the pipes are in operation, then the tank will be filled in. বলছি দুটো পাইপ একসঙ্গে একসঙ্গে অপারেট করে তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা ফিল হবে। এখানে অপশন হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে, এটা ব্ল্যাকে টাইপ করা বলে খেয়াল বুঝতে পারছো না। 5 পূর্ণ 1 এর সাথে লেখা আছে এখানে, এখানে 5 পূর্ণ 2 এর সাথে লেখা আছে, এখানে লেখা আছে 5 পূর্ণ 3 এর সাথে লেখা আছে, আর এখানে আছে হচ্ছে 5 ঘন্টা। ক্লিয়ার? দেখো অঙ্কে বলে দেওয়া আছে একটা পাইপ ট্যাঙ্ক ভর্তি করে 9 ঘন্টায়, আর একটা পাইপ ট্যাঙ্কটা ভর্তি করে 12 ঘন্টায়। তাহলে একত্রে কতক্ষণে ভর্তি করবে? আমরা কি জানি এ একটা কাজ করে এ ঘন্টায়, বি একটা কাজ করে বি ঘন্টায়, তাহলে একত্রে কাজ করে নিশ্চয়ই কম সময় লাগবে। কতক্ষণ সময় লাগে? ফর্মুলা আমরা কি জানি? a ইন্টু বি বাই এ প্লাস বি। তাহলে এখানে আমরা কি করব? 9 ইন্টু 12 ডিভাইডেড বাই 9 প্লাস 12 করলে হচ্ছে 21, তাই তো? দেখো 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 7 21, কাটাকুটি করা যাবে না। তাহলে 3 12 36 কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 36 কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35 আর 1 36, 5 পূর্ণ 1 এর 7 ঘন্টায় দুটো পাইপ একত্রে ট্যাঙ্কটাকে ভর্তি করে দেবে। তাহলে উত্তর কি হবে? উত্তর আমাদের হবে হচ্ছে অপশন নাম্বার এ 5 পূর্ণ 1 এর 7 ঘন্টা। ওকে, আই থিংক ক্লিয়ার। এটুকু সবার সহজ কোশ্চেন। নেক্সট বলেছে সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন ইন্টিজার ইজ 54। বলছে পরপর 3টে জোড় সংখ্যার যোগফল বলে দিয়েছে 54। আমাদের বার করতে হবে ফাইন্ড দ্য লিস্ট অ্যামং দেম। আমাদের মধ্যে সবথেকে স্মলটা বার করতে হবে। দেখো 3টে সংখ্যার যোগফল 54, তাহলে তাদের গড় কত? নিশ্চয়ই 18, তাই তো? 3টে সংখ্যা আছে পরপর নাম্বার, ইভেন নাম্বার। আমরা কি জানি? অ্যাভারেজ ইজ অলওয়েজ দ্য মিডল ওয়ান, মাঝখানের সংখ্যা। যদি কনজিকিউটিভ নাম্বার হয় অ্যাভারেজ সংখ্যা কোনটা হয়? মাঝখানের সংখ্যাটা হয়। তাহলে যদি মাঝখানের সংখ্যা এটা হয় 18, তার আগে জোড় সংখ্যা কোনটা? 16। আমাদের অঙ্কে চেয়েছে এই 3খানা নাম্বারের যোগফল 54, পরপর 3টে নাম্বার যোগফল 54, তাহলে স্মল নাম্বারটা চেয়েছে। লাস্টটা চাইতো, তাহলে 18 পরে জোড় সংখ্যা কোনটা? 20। এটা আমরা করতে পারতাম। দেখো এই 3খানা নাম্বার যোগ করে দেখো যোগফল চলে আসবে 54। আমাদের চেয়েছে স্মলেস্টটা, সো আনসার উইল বি অপশন 16। অপশন নাম্বার ডি উইল বি দ্য আনসার।
ভীষণ সহজ কোশ্চেন। দেখো ক্লার্কশিপ পরীক্ষার কোশ্চেন কিন্তু ভীষণই সহজ হয়, তোমাদের একটু মন দিয়ে করতে পারো, কোনো সমস্যা উচিতই নয়, তাই না? চলো পরের কোশ্চেন দেখি আমরা। বলছে two numbers are in the ratio of 5:7, দুখানা সংখ্যার অনুপাত বলেছে 5:7, এলসিএম বলেছে 315, আমাদের চেয়েছে তাদের প্রোডাক্ট মানে গুণফল আমাদের বার করতে হবে। দেখো দুখানা সংখ্যার রেশিও রয়েছে 5:7, আমি সহজভাবে ভাবতে পারি 5x আর 7x। এই যদি আমি এলসিএম করি, দেখো দুটোকেই x দিয়ে ভাগ করা যায়, এখানে পড়ে থাকে 5, এখানে পড়ে থাকে 7, তাহলে এলসিএম করলে কত হয়? 5 7 35 ইন্টু এক্স। তার ভ্যালু দেখো অঙ্কে বলে দেওয়া আছে 315। তাহলে আমরা x বার করবো, দিয়ে কাটাকাটি কত যায়? দেখো 5 দিয়ে কাটছে, 5 7 35, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30 আর 5 3 15, আবার যাও কাটছে 7 9 63। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 9। ওকে, অঙ্ক আমাদের কি চেয়েছে? অঙ্ক আমাদের চেয়েছে হচ্ছে সংখ্যাগুলোর গুণফল, মানে আমাদের বার করতে হবে হচ্ছে 5x আর 7x এর গুণফল। তাহলে 5x এর ভ্যালু কত? 5 ইন্টু 9, আর 7x এর ভ্যালু কত? 7 ইন্টু 9। এই দুখানার গুণফল চেয়েছে। দেখো 5 7 গুণ করলে কত হয়? 35, আর 9 9 গুণ করলে কত হয়? 9 9 গুণ করলে 81। ওকে, এবার দেখো গুণটা আমরা সহজে কিভাবে করবো। 81 আমি কিভাবে ভাবতে পারি? 80 আর 1 ভাবতে পারি। 35 কে 80 দিয়ে গুণ করলে কত হয়? দেখো 35 কে 2 দিয়ে গুণ করলে হয় 70, 70 কে 4 দিয়ে গুণ করলে 4 7 28, মানে হচ্ছে 280, আর একটা শূন্য বসে যাবে। ওকে, আর 35 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 35, তাহলে 2800 আর 35 যোগ করলে উত্তর কি হবে? 2835। অপশন নাম্বার সি উইল বি দ্য আনসার। ওকে, আসলে সবাই বুঝতে পেরেছো, খুব সিম্পল কোশ্চেন, তাই না? চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা। বলেছে 150 গ্রাম অফ সুগার সলিউশন হ্যাজ 20% সুগার ইন ইট। বলছে 150 গ্রাম সুগার সলিউশনের মধ্যে 20% সুগার আছে। বলছে হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক 25% ইন দ্য সলিউশন। বলছে কতটা আরো সুগার অ্যাড করলে তার মধ্যে 25% সুগার হবে। মিক্সারেশনের প্রশ্ন, তাহলে কি ইম্পর্টেন্ট? মিক্সারেশন অঙ্ক ইম্পর্টেন্ট আমাদের কার সঙ্গে কি মেশাচ্ছি। এখানে দেখো একটা সুগার সলিউশন ছিল, মানে একটা মিক্সচার ছিল, তার সঙ্গে আমি অ্যাড করছি কি? তার সঙ্গে অ্যাড করছি হচ্ছে সুগার। ওকে, অঙ্কটা আমরা সুগার রেসপেক্টেও করতে পারি, ওয়াটার রেসপেক্টে করতে পারি। আমরা সুগার রেসপেক্টে করছি। দেখো অঙ্কে বলে দেওয়া আছে মিক্সচারের মধ্যে সুগার আছে 20%, আর যে সুগারটা অ্যাড করলে, পিওর সুগার অ্যাড করলে, তাহলে সম্পূর্ণটাই সুগার। আর নিউ মিক্সচারে কি হলো? নিউ মিক্সচারে সুগার হয়ে গেল 25%। ক্যালকুলেশন করে দাও। দেখো এই দুখানা সংখ্যার ডিফারেন্স কত? দ্যাট ইজ 75, আর এই দুখানা সংখ্যার ডিফারেন্স কত? 5। তাহলে এদের রেশিও কত? 5 15 75, মানে 15:1। অঙ্কে দেখো বলে দেওয়া আছে মিক্সচার ছিল হচ্ছে 150 গ্রাম, তাহলে এই 15 মানে যদি 150 গ্রাম হয়, দেখো 15-র 10 গুণ করলে হয় 150, তাহলে সেম ভাবে 1-এর 10 গুণ করলে কত হবে? 1-এর 10 গুণ করলে হবে হচ্ছে 10। তাহলে আমি যদি 10 গ্রাম সুগারের মধ্যে অ্যাড করি, তাহলে নিউ মিক্সচারের মধ্যে 10 গ্রাম সুগার অ্যাড করলে নিউ মিক্সচারের মধ্যে 25% সুগার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার সবার। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমাদের অপশন নাম্বার এ, 10 গ্রামস। ওকে, আশা করি ক্লিয়ার সবার, তাই না? চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? 7 বলছে a person travels from P to Q at a speed of 40 km/h.
বলছে একজন পি থেকে কিউ এ যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর রিটার্নস বাই ইনক্রিজিং হিজ স্পিড বাই 50%, আর ফেরার সময় বেগ 50% বাড়িয়ে ফেলছে। তাহলে চেয়েছে যাত্রাপথের গড়বেগ। তাহলে দেখো পি থেকে কিউ এ যাচ্ছে আর কিউ থেকে পিতে ফিরে আসছে, যে দূরত্ব যাচ্ছে সেই দূরত্বই ফিরে আসছে। তার মানে আমাদের কি হচ্ছে, মানে যাওয়ার দূরত্ব এবং ফেরার দূরত্ব সেম হয়ে যাচ্ছে। আর দেখো বলছে যাওয়ার সময় ওর বেগ ছিল হচ্ছে 40, ফেরার সময় বেগ 50% বাড়িয়েছে। 50% মানে কি, অর্ধেক। 40-এর অর্ধেক করলে কত হয়, 20। যদি 20 বাড়ায় তাহলে 40 এর মধ্যে 20 বাড়িয়ে দিই কত হয়, 60। তাহলে যাওয়ার সময় বেগ ছিল 40, ফেরার সময় বেগ 60। তাহলে গড় বেগ আমরা কিভাবে বার করি, যদি একটা ট্রেন যাওয়ার সময় x বেগে যায়, ফেরার সময় y বেগে ফেরে, তাহলে তার গড় বেগ কত হয়, 2xy বাই x প্লাস y। তাহলে হচ্ছে ফর্মুলা বসিয়ে দিই আমরা, 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60 করলে কত হয়, 100। 2xy বাই x প্লাস y সবগুলো ইউজ করলাম আমরা। দেখো সিম্পল জিরো গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো 6 × 4 = 24, 24 × 2 = 48। তাহলে যাত্রাপথে তার গড় বেগ কত, 48 কিলোমিটার পার আওয়ার। সো আনসার উইল বি অপশন নাম্বার সি, 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, আশা করি বুঝে গেছে সবার, সিম্পল কোশ্চেন, তাই না? চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা। পরের কোশ্চেন বলেছে এ ম্যান ক্যান ডু 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 5 ডেজ। সরি, এ ক্যান ডু 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 5 ডেজ। এ 1/3 কাজ করে 5 দিনে। বলেছে বি ক্যান ডু 2/5 অফ দ্য ওয়ার্ক ইন 10 ডেজ। বি 2/5 কাজ করে 10 দিনে। তাহলে বলেছে ইন হাউ মেনি ডেজ both A and B can do the work। তাহলে আমাদের চেয়েছে কোশ্চেনে A আর B একত্রে কাজটা কদিনে করবে। দেখো অঙ্কে বলে দিয়েছে A 1/3 কাজ করে হচ্ছে 5 দিনে। তার মানে A সম্পূর্ণ কাজ করে এই 5 দিন যা আছে সেম রাখবে আর ভগ্নাংশটাকে উল্টে গুণ করে দেবে। তাহলে A সম্পূর্ণ কাজ করে 15 দিনে আর B 2/5 কাজ করে হচ্ছে 10 দিনে। 10 দিনের সঙ্গে আমরা কি করব, ভগ্নাংশটাকে উল্টে গুণ করে দেব। ওকে, 2 × 5 = 10, তাহলে 5 × 5 = 25। তাহলে বি সম্পূর্ণ কাজ করে হচ্ছে 25 দিনে। এ করে 15 দিনে, বি করে 25 দিনে। একত্রে কদিনে করবে, কি ফর্মুলা, a × b বাই a প্লাস b দিনে। তাহলে হচ্ছে 15 × 25 বাই 15 প্লাস 25 করলে হচ্ছে 40। 5 দিয়ে কাটবে, 5 8 এ 40 আর 5 দিয়ে কাটলে 5 3 এ 15। তাহলে 3 25 এ 75 বাই 8, 75 বাই 8। দেখো 8 9 72, 3 ভাগ শেষ। তাহলে উত্তর হবে হচ্ছে 9 পূর্ণ 3/8 দিন। সো অপশন উইল বি অপশন নাম্বার বি, 9 পূর্ণ 3/8 দিন। ওকে, আশা করি ক্লিয়ার সবার, কোনো ডাউট থাকার কথাই নাই, একদম সিম্পল প্রবলেম। নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 57 76 190 লিভস দ্য রিমাইন্ডার 1 in each কেস। দেখো ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, আমি কি বলেছি, লিস্ট, স্মলেস্ট, মিনিমাম, এগুলোই থাকে ওয়ার্ড গুলো। আমরা কি করি, সিম্পল এলসিএম করি। তাহলে আমরা কি করব, এই 57 76 আর 190 এই নাম্বারগুলোর এলসিএম করব। দেখো সবগুলো 19 দিয়ে যায়, 19 দিয়ে ভাগ করলে 3 × 57, 4 × 9 = 76 আর 19 10 = 190। আর দেখো 2 দূরে কাটা যায়, 3 যেটা মাঝে পড়ে থাক, 2 2 × 4 আর 5 2 × 10, আর কাটা যাচ্ছে না। তাহলে দেখো এলসিএম করব কিভাবে করব, এই নাম্বারগুলো গুণ করব। এলসিএম করে আমরা যে সংখ্যাটা পাই, এমন একটা সংখ্যা যাকে এটা 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 মানে 57 76 190 প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই ভাগ সম্পর্ক মিলে যায়। কিভাবে মিললে হবে না, আমাদের বলেছে এক ভাগ টানতে হবে। তাহলে আমরা কি করব, এলসিএম এর সঙ্গে সিম্পল 1 অ্যাড করব। তাহলে গুণটা করে নিই,
এই 5 2 গুণ করলে কত হয়? 10। এবার করে রেখে দিচ্ছি। তাহলে দেখো 3 দুগুণে 6, 95, 6 19 114, 6 19 114, আর 10 গুণ করলে একটা শূন্য রয়ে গেল। এবার এই নাম্বারটা এমন একটা নাম্বার যাকে এই 57 76 একসঙ্গে দিয়ে ভাগ করলে মিলে যায়, মিললে হবে না, আমাদের বলেছে 1 ভাগটা আনতে হবে, তাহলে সিম্পল 1 যোগ করে দাও, তাহলে হচ্ছে উত্তর কত হবে? 1141। অপশন নাম্বার বি উইল বি দ্য আনসার। আশা করি ক্লিয়ার সবার। নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে 2/3 of a number is 26, find out 25% of that number। বলছে একটা সংখ্যার 2/3 অংশের মান হচ্ছে 26, তাহলে সম্পূর্ণটা কিভাবে বার করব? এই 26 এর সাথে এই ভগ্নাংশটাকে উল্টে গুণ করে দেবো, মানে 3/2 দিয়ে গুণ করে দেবো, তাহলে সম্পূর্ণ নাম্বারটা পেয়ে গেলাম। এটা অঙ্কে বলেছে এই সম্পূর্ণ নাম্বারটা 25% বার করতে হবে। 25% মানে কি? 1/4 ভাগ। আমাদের বার করতে হবে এর 1/8 পার্ট, 1/4 পার্টটা কত বার করতে হবে। তখন কত দিয়ে কাটে? 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 13, আর কাটছে আর কাটছে না, তাহলে 3 13 39 বাই 4, 4 দিয়ে ভাগ করছি, 4 9 36, 3 ভাগ শেষ, তাহলে পয়েন্ট দিলে শূন্য চলে আসে 30, তাহলে 4 7 28, 4 5 20, তাহলে কত হবে? উত্তর হবে হচ্ছে 9.75। 9.75 উইল বি দ্য আনসার। ওকে, আশা করি বোঝা গেছে, সহজ জিনিস, তাই না? চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো বলেছে the simple interest on 500 rupees for 6 year at 5% per annum। বলছে 500 টাকার 5% হারে 6 বছর সুদ বার করতে হবে। আমরা কি জানি SI কত হয়? P into R into T divided by 100। তাহলে দেখো প্রিন্সিপাল বলে দেওয়া আছে 500, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে 5, আর দেখো টাইম বলে দেওয়া আছে 6, ডিভাইডেড বাই আমাদের কত করতে হয়? 100। দেখো দুটো করে শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 5 6 30, 30 কে 5 দিয়ে গুণ করলে 3 5 15 আর একটা শূন্য, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 150 রুপিস, মানে 150 টাকা। তাহলে এসআই কত হবে? উত্তর হবে হচ্ছে 150 টাকা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন দেখো একটা সরল দিয়ে দেওয়া আছে, ভীষণ সহজ সরল। এখানে দেওয়া আছে 5 পূর্ণ, ওকে তোমরা হয়তো এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ না, আমি জাস্ট একটু লিখে দিই তোমার সুবিধা হয় বুঝতে। এখানে লেখা আছে হচ্ছে 16/9, আর এখানে লেখা আছে 2 পূর্ণ 1 এর সাথে। দেখো কোশ্চেনটা সরল দেওয়া আছে, সিম্পল সরল দেওয়া আছে 5 পূর্ণ, যদি বুঝতে অসুবিধা হয় এটা লেখা আছে 5 পূর্ণ 5-এর, বা অন্য কালার দিলে তোমার বুঝতে সুবিধা হবে, 5 পূর্ণ 5-এর 3, তা 5-এর 3 তো 5 পূর্ণ, হ্যাঁ 5-এর 3 তো মনে হচ্ছে, 5 পূর্ণ 5-এর 3 মাইনাস 3 পূর্ণ 8-এর 9 মাইনাস স্টার ইকুয়ালস টু 1। ওকে, তাহলে সরল দেওয়া আছে, আমাদের বলতে হবে হচ্ছে এখানে স্টারের জায়গায় কত হবে। দেখো এই মাইনাস যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যায়? তাহলে এখানে শুধু স্টার চলে আসে, আর দেখো এই +1 টেপার আনলে কি হয়ে যায়? -1 হয়ে যায়। তাহলে আমরা এই যোগফলটা থেকে 1 বাদ দিলে আমাদের উত্তর হয়ে যাবে, এই বিয়োগফল থেকে 1 বাদ দিলে। দেখো বিয়োগটা কিভাবে করব? 5-এর থেকে 3 বাদ দিচ্ছি, কত হচ্ছে? 5-এর থেকে 3 বাদ দিলে 2, 2-এর থেকে আরো 1 বাদ দিলাম, কত পড়ে থাকে? 1 পড়ে থাকে। তাহলে পূর্ণ সংখ্যা হিসেবে ধরতে গেলে আমাদের পড়ে থাকছে হচ্ছে 1।
ওকে, এবার আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করি। দেখো ভগ্নাংশের মধ্যে কি আছে, 5/3 মাইনাস 8/9। ওকে, 9 লসাগু হয়ে গেল, 3 3 9, তাহলে 3 5 15, 15 থেকে 8 বাদ দিলে হচ্ছে 7, তাহলে 1 পূর্ণ 7/9, বা আমি যোগটা যদি করে দিই 9 1 9 আর 7 যোগ করলে হচ্ছে 16/9। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, 16/9। ওকে, আশা করি ক্লিয়ার আমাদের এইটুকু, তাই না? চলো পরের কোশ্চেন দেখি। বলছে এ অ্যালন ক্যান ডু আ পিস অফ ওয়ার্কিং 12 days। এ একটা কাজ করে হচ্ছে 12 দিনে। বি হু ইজ 60% মোর এফিশিয়েন্ট দ্যান এ, আর বি হচ্ছে এ এর থেকে 60% বেশি কর্মদক্ষ। তাহলে চেয়েছে এ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন, বলেছে তাহলে এ না, A alone piece of work in 12 days আর B who is more efficient than A, হ্যাঁ B যে A এর থেকে একটা বেশি এফিশিয়েন্ট সে কদিনে কাজ করবে, মানে আমাদের কোশ্চেনে চেয়েছে হচ্ছে B কাজটা কদিনে করবে। ওকে, আমরা কি জানি এফিশিয়েন্সি বা কর্মদক্ষতা বলতে বোঝায় কে কত ফাস্ট বা দ্রুত কাজ করে। যেহেতু ফাস্ট কাজ করে তার এফিশিয়েন্সি বা কর্মদক্ষতা বেশি, এবং যে ফাস্ট করবে অবভিয়াসলি তার সময় কম লাগবে। তাহলে এফিশিয়েন্সি বাড়লে সময় লাগে কম, আর এফিশিয়েন্সি কমে গেলে সময় লাগে বেশি। মানে মনে রাখবে এফিশিয়েন্সি যা হবে টাইম রেশিওটা ঠিক রিভার্স হবে। এখানে দেখো দুজন লোকের কথা বলা হয়েছে, এ আর বি। দেখো বলেছে এ থেকে বি হচ্ছে 60% মোর এফিশিয়েন্ট। দেখো 60% মানে কত, দেখো 20% মানে আমরা জানি হচ্ছে 1/5 ভাগ, তাহলে 60% মানে হবে হচ্ছে 3/5 ভাগ, 60% মানে হচ্ছে 3/5 ভাগ, তাই তো? এর অর্থ যদি এ এফিশিয়েন্সি 5 ভাগ হয়, বি এর এফিশিয়েন্সি থেকে 3 ভাগ বেশি, 5 থেকে 3 বাড়লে কত হয় 8, তাহলে এ আর বি এর এফিশিয়েন্সি বা কর্মদক্ষতা অনুপাত কত হবে, দ্যাট ইজ 5:8। এটা হচ্ছে এফিশিয়েন্সি রেশিও। এফিশিয়েন্সি যা হবে টাইম রেশিও তার উল্টে যাবে, তাহলে এর 8 ভাগ সময় লাগলে বি এর সময় লাগবে 5 ভাগ। অঙ্কে দেখো বলে দেওয়া আছে এ কদিনে কাজ করে, এ কাজটা করে হচ্ছে 12 দিনে। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো এই 8 ভাগের মান যদি 12 দিন হয় আমাদের বার করতে হবে 5 ভাগের ভ্যালু। দেখো 8 এর কত গুণ 12 হয়, 8 এর 1.5 গুণ মানে হচ্ছে 1.5 গুণ। 8 এর অর্ধেক করলে হয় 4, হ্যাঁ তাহলে হচ্ছে 8 আর 4 যোগ করলে 12, 8 এর 1.5 গুণ করলে হয় হচ্ছে 12, তাহলে 5 এর 1.5 গুণ 5 15 75 মানে হচ্ছে 7.5। তাহলে বি কাজটা কদিনে করবে, বি কাজটা করবে হচ্ছে 7.5 দিনে। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে উত্তর হবে হচ্ছে 7.5 বা 7.5। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে সাকসিভ ডিসকাউন্টস অফ 10% and 30% আর ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ। বলছে 10% এবং 30% ছাড়ের পরপর দুবার ছাড় দেওয়া হচ্ছে, তাদের সমতুল্য ছাড় কত হবে। এবং আমরা কিভাবে করব, আমরা ধরে নেব জিনিসের দাম ছিল হচ্ছে 100 টাকা। দেখো প্রথমে ছাড় দেওয়া হলো 10%, মানে 10% দাম কমাবো। 10% দাম কমাতে গেলে আমরা 90/100 দিয়ে গুণ করব। দেখো যে দামটা হলো তারপর আবার 30% দাম কমা ছাড় দেওয়া হচ্ছে, 30% কমাতে গেলে আবার দিয়ে গুণ করবো, 70/100 দিয়ে গুণ করব। তাহলে দেখো দাম ছিল 100 টাকা, হলো কত টাকা, এই 100 কেটে দিলাম, এই দুখানা শূন্যর সাথে এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে 7 9 63। তাহলে দেখো 100 টাকা দাম 63 টাকা হয়ে গেল, তাহলে কত টাকা কমলো, তাহলে নিশ্চয়ই 37 টাকা দাম কমে গেল। তাহলে উত্তর আমাদের বলবো হচ্ছে 37% ছাড় দেওয়া হলো।
বলছে যদি পরপর দুবার 10% এবং 30% ছাড় দেওয়া হয়, সমতুল্য ছাড় কত হবে? 37%। ওকে, আশা করি ক্লিয়ার সবার। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন বলছে find the amount on 10,000 for 3 years at 10% compound interest being payable annually। বলছে 10,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরের বার্ষিক সুদ কত, বার্ষিক অ্যামাউন্টটা কত হবে বার করতে হবে। ক্লিয়ার? সহজ কোশ্চেন, দেখে নেওয়া যাক কিভাবে করবো। দেখো সুদের হার বলেছে 10%। 10% মানে কি? 1/10 ভাগ। ক্লিয়ার? আমার কাছে টাকা ছিল হচ্ছে 10,000 টাকা। ওকে, প্রথম বছরে আমি সুদ পাবো হচ্ছে এই 10,000 টাকার 10%। 10% একটা শূন্য কমবে, মানে 1,000 টাকা সুদ পাবো। যখন আমি সেকেন্ড ইয়ারে যাব, তখন আমি এই 1,000 টাকা সুদ তো পাবোই, প্লাস আগের বছরে যে সুদটা পেয়েছিলাম, সেই সুদটা 10%টাও অ্যাড হবে। তাহলে 1,000-এর 10% করলে কত হয়? 100 টাকা। যখন আমি নেক্সট ইয়ারে যাব, তখন এই 1,000-100 যা লিখেছি সেম রাখবো, তার সঙ্গে কোনটা অ্যাড হবে? তার সঙ্গে অ্যাড হবে জাস্ট তার আগে যে সুদগুলো পেয়েছি। এই জাস্ট তার আগে যখন দুটো সুদ পেয়েছি, এই 2,000 টাকার 10% লাগবে। 1,000-এর 10% করলে একটা শূন্য কমলে 100, আর 100 10% করলে একটা শূন্য কমলে 10। তাহলে দেখো আমরা 3 বছরে মোট এই পরিমাণ সুদ পেয়েছি। আমরা চেয়েছে অ্যামাউন্টটা কত হবে, সুদ আসলটা কত আমাদের বার করতে হবে। দেখো 1,000 1,000 1,000, 3টে 1,000 যোগ করলে 3,000, 100 200 300, 3,310 প্লাস 10,000, তাহলে করলে কত হবে? 13,310। সো আনসার উইল বি অপশন নাম্বার ডি, 13,310 টাকা সুদ পাওয়া যাবে। ক্লিয়ার? আশা করি সবার বোঝা গেছে, সিম্পল জিনিস, তাই না? চলো নেক্সট দেখা যাক কোশ্চেন। নেক্সট এটা সরল দেওয়া আছে। সরলটাও কি বলে দেওয়া আছে? কিছু গুণ ভাগ দেওয়া আছে, আমাদের বার করতে হবে, সিম্পলিফাইড ভাবে বার করতে হবে। দেখবে আমাদের সরলের মধ্যে কি সরল থাকে হচ্ছে বীজগাণিতিক সরল। বীজের সরল কাকে বলে? যদি দেখো কোনো সরলের মধ্যে একই সংখ্যা বারবার রিপিট করেছে, তাহলে সেটা অ্যালজেব্রা ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হবে এবং করতে সুবিধা হবে আমাদের। এখানে দেখো 2.3 নাম্বারটা 3 বার এসছে। আমি যদি এই 2.3 এর মান a ধরি আর 0.3 এর মান b ধরি, ওর মনে হচ্ছে এটা কোথা থেকে নিয়ে আসলাম। দেখো 0.3 আমি যদি কিউব করি, তাহলে কত হয়? 0.027 আসে, তাই তো? তাহলে দেখো এইখানে 3টে a গুণ করা আছে, মানে a কিউব। দেখো 0.3 কিউব করলে 0.3 যদি কিউব করা হয় 0.027 হয়, তাহলে এইটা মানে কি? b কিউব ডিভাইডেড বাই দুটো a গুণ করা আছে a স্কয়ার, প্লাস দেখো এইটা হচ্ছে a আর b এর গুণফল। a 2.3 আর 0.3 গুণ করলে 0.69 হয়, তাহলে এটা হচ্ছে ab। আর দেখো 0.3 স্কয়ার করলে 0.09 হয়, তাহলে ওটা কি? b স্কয়ার। এবার দেখো আমরা কি জানি, এই a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি হয়? a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা হয় হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা ভেঙে দিলাম। এবার দেখো সেম নাম্বার উপর নিচে আছে, সেম নাম্বার ক্যান্সেল করে দিলাম, আমাদের পড়ে থাকলো a মাইনাস b। a হয়ে জানি 2.3, সেখানে 0.3 বাদ দিয়ে দিই, উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার বি 2। ওকে, 2.3 থেকে 0.3 বাদ দিলে কত হবে? 2 হবে, তাই না? চলো
পরেরটা দেখি। পরের কোশ্চেনটা বলেছে if 50% of P equal to 25% of Q আর চেয়েছে P equals to X% of Q, আমাদের X এর ভ্যালু বার করতে হবে। দেখো বলেছে P is X% of Q, তাহলে অ্যাকচুয়ালি বার করতে হবে এই P সংখ্যাটা Q এর কত পার্সেন্ট, মানে আমাদের P কে কম্পেয়ার করতে হবে উইথ রেসপেক্ট টু Q। পার্সেন্ট বার করতে গেলে উই শুড মাল্টিপ্লাই ইট বাই 100। আমাদের আলটিমেটলি কোশ্চেনে কি লাগবে, পি বাই কিউ ইন্টু 100 আমাদের বার করতে হবে। ক্লিয়ার? এখানে দেখো কি বলে দিয়েছে 50% মানে হাফ অফ পি ইকুয়ালস টু 25% মানে 1/4 অফ কিউ, এটা বলে দেওয়া আছে। আমাদের প্রয়োজন হচ্ছে পি বাই কিউ, তাহলে পি বাই কিউ করলে কত হয় 2/4 বা আমরা বলতে পারি হাফ। ওকে, পি বাই কিউ হলে পেয়ে গেছি, আমাদের লাগবে হচ্ছে ওইটা। তো দেখো পি বাই কিউ মানে হাফ ইন্টু 100 করলে কত হবে, হাফ ইন্টু 100 করলে 50%, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 50, সো আনসার উইল বি 50। ওকে, তাহলে উত্তর হবে পি ইকুয়ালস টু 50% অফ কিউ। দেখো এই পি সংখ্যাটা কিউ এর অর্ধেক, 4 এর অর্ধেক করলে কত হয় 2, তাই না? চলো পরেরটা দেখি। কোশ্চেন নাম্বার 18 কি বলছে, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 10:3। দুখানা সংখ্যার অনুপাত বলেছে 10:3, তাদের ডিফারেন্স বলেছে 105, তাদের সাম চেয়েছে। দেখো একটা সংখ্যা 10 ভাগ, সংখ্যা 7 ভাগ, তাহলে পার্থক্য ক ভাগের, 3 ভাগের পার্থক্য। সেই 3 ভাগের ভ্যালু অঙ্কে বলে দেওয়া আছে 105। তাহলে 1 ভাগের ভ্যালু কত হবে, নিশ্চয়ই কম হবে, 3 দিয়ে ভাগ করে দেবো। আর অঙ্কে চেয়েছে যে যোগফল চেয়েছে, এই 10 আর 7 যোগ করলে কত হয় 17, আমাদের বার করতে হবে 17 ভাগের ভ্যালু কত হবে। দেখো 3 দিয়ে কাটছি, 3 3 এ 9 আর 3 5 এ 15, তাহলে 35 করে গুণ করবো 17 দিয়ে, তাহলে 5 17 85, 5 17 85 5 হায় থাকছে 8, আর 3 17 51, 51 আর 8 যোগ করলে হচ্ছে 51 আর 8 যোগ করলে হচ্ছে 59, তাহলে উত্তর হবে হচ্ছে 595। অপশন নাম্বার এ উইল বি দা আনসার। বোঝা গেল? সহজ অঙ্ক, তাই না? পরের অঙ্ক দেখে নিই আমরা ঝটপট। বলছে এ ফ্রুট সেলার bought 11 apples for ₹10 and sold 10 apples for ₹11. How much profit or loss did he make? বলছে একজন ফল বিক্রেতা 11টা আপেল কিনলো 10 টাকায় আর 10টা বিক্রি করলো 11 টাকায়, তাহলে তার কত পরিমাণ লাভ বা ক্ষতি হলো। দেখো প্রথমে লোকটা করলো কি, কপিস কিনলো, 11 পিস কিনলো। ক টাকা দিয়ে কিনলো, 11 পিস কিনলো হচ্ছে 10 টাকা দিয়ে। আর পরে কপিস সেল করলো, 10 পিস করে সেল করলো, 10 পিস করে সেল করলো 11 টাকা দিয়ে। তাহলে আমাদের প্রফিট বা লস বার করতে হলে কি করে করবো বলতো, আমরা কোনাকুনি গুণ করবো। দেখো এখানে পারচেজ করেছে, তাহলে এই কোনাকুনি গুণ করলে 10 10 এ 100, এটা আমি ধরে নেবো কস্ট প্রাইস। আর এইখানে সেল করেছে, 11 করে গুণ করলে কত হয় 121, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 121। তাহলে 100 টাকার জিনিস 121 টাকায় সেল করলে ক পার্সেন্ট লাভ হয়, 21% লাভ হয়। সো আনসার উইল বি 21% প্রফিট। অপশন নাম্বার ডি উইল বি দা আনসার। ওকে, আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন দেখে নিন। নেক্সট কোশ্চেন বলছে রেশিও অফ এজেস অফ এ বি এন্ড সি ইজ 5:8:9। বলছে এ বি এবং সি এর বয়স অনুপাত 5:8:9। সাম অফ দ্য এজেস অফ এ এন্ড সি বি 56 ইয়ার্স। বলছে এ আর সি এর বয়সের যোগফল 56, তাহলে বি এর বয়স আমাদের বার করতে হবে। দেখো এ বি আর সি যাদের বয়স অনুপাত বলেছে 5 8 আর 9, তাহলে এ এর বয়স 5 ভাগ, বি এর বয়স 8 ভাগ, সি এর বয়স 9 ভাগ। তাহলে এ আর সি এর যোগফল কত, 5 আর 9 যোগ করলে 14 ভাগ। কিন্তু অঙ্কে দেখো বলেছে এদের বয়সের যোগফল আমাদের বলে দেওয়া আছে 56 ইয়ার।
তাহলে 14 মান যদি 56 হয় তাহলে 1 এর মান কত হবে? 3 14 42, 4 14 56, 54 লিখে দিয়েছি। 3 14 42, 4 14 56। তাহলে 1 রেশিওর ভ্যালু কত? 4 ইয়ার। আমাদের কোশ্চেনে চেয়েছে বি এর বয়স বার করতে হবে, সেটা কত? 8 রেশিও। তাহলে 8 4 32। তাহলে বি এর বয়স হবে হচ্ছে 32 বছর। অপশন নাম্বার বি উইল বি দ্য আনসার। ওকে, আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে এ সার্টেন নাম্বার when divided by 175, বলছে কোন একটা সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে 132 ভাগশেষ থাকে। Then the sum of the number is divided by 25. Then the same number is divided by 25, the remainder is. বলছে কোন সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে 132 ভাগশেষ থাকে, তাহলে সেই সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করে ভাগশেষ থাকে। বুঝতে পারছি 75 নাম্বার, এই 175 নাম্বারটা এই 25 দিয়ে ইজিলি ডিভিজিবল। তাহলে জাস্ট আমরা এই আগের রিমাইন্ডারটাকে 25 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সেই সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে। তাহলে আমরা সিম্পল 132 কে ভাগ করে দেবো হচ্ছে 25 দিয়ে। 5 25 125। তাহলে কত রিমাইন্ডার? রিমাইন্ডার উইল বি 7। কত ভাগশেষ থাকবে? উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি, 7 ভাগশেষ থাকবে। আশা করি ক্লিয়ার বন্ধুরা। পরের কোশ্চেন দেখে নিই আমরা। তারপর সরল দেওয়া আছে, সিম্পলিফাই করতে হবে। আমরা সরল ক্ষেত্রে কি নিয়ম জানি? বদমাস নিয়ম ফলো করা হয়। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং সাবট্রাকশন, এইভাবে কাজ করা হয়। দেখো এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তাহলে দেখো 0.2 আর 0.2 গুণ করলে কত হয়? 0.04। 2 দুগুণে 4, 2 গুণ আগে পয়েন্ট চলে আসলো। তারপর আমরা কি করব? ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এবার আমরা চলে আসবো হচ্ছে ভাগের কাজে। দেখো ভাগের কাজে কি আছে? 0.2 কে 0.2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এইখানে সিম্বল দেয় তাই বসিয়ে দিলাম। এইখানে দেওয়া আছে মাইনাস 0.2 আর হচ্ছে 0.2 প্লাস। ওকে, এটা দেওয়া আছে 0.2 প্লাস 0.2, তারপর হচ্ছে -1 ইনটু 0.4। দেখো 1 কে এই 1, এবার তাহলে গুণের কাজ করব। 1 কে 0.04 দিয়ে গুণ করলে কত হয়? 1 কোন নাম্বার দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয়। ওকে, 0.04 হলো। দেখো এইটা পড়ে আছে। এবার যেই কাজটা করলাম 0.2 আর 0.2 যোগ করলে কত হয়? 0.4। 0.4 থেকে আমরা বাদ দিচ্ছি হচ্ছে 0.04, তাহলে উত্তর কত হবে? 0.36। অপশন নাম্বার ডি উইল বি দ্য আনসার। বোঝা গেল কিভাবে করব। পরের কোশ্চেন দেখি আমরা। পরের কোশ্চেন বলেছে সাম অফ মানি বিকামস 27 টাইমস ইটসেলফ ইন 3 ইয়ার্স। বলছে কোন টাকা 27 গুণ হয়ে যাচ্ছে 3 বছরে এট কম্পাউন্ড ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। বলছে কোন এক টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরে যদি 27 গুণ হয়ে যায়, তাহলে চেয়েছে কি বার করতে হবে? আমাদের চেয়েছে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেটটা বার করতে হবে। দেখো আমি যদি ধরে নিই প্রিন্সিপাল ছিল 1 টাকা, 3 বছর পরে টাকাটা হয়ে গেছে হচ্ছে 27 টাকা। ওকে, তাহলে 1 বছরের সুদ বার, এটা যদি প্রিন্সিপাল হয় এটা হয়ে যায় অ্যামাউন্ট 3 বছরে। তাহলে 1 বছর কত হয়ে কিভাবে বার করবো? দেখো যদি 3 বছরের কেস বলে দেওয়া আছে, আমরা দুটোকেই কিউব রুট করবো। তো দেখো আমরা পেয়ে গেলাম 1 বছরে টাকা একে কিউব করলে হয় 1, আর 27 কিউব রুট করলে হয় 3। 1 বছরে 1 টাকাটা হয়ে যাচ্ছে 3 টাকা। 1 টাকা যদি 3 টাকা হয়ে যায়, কত টাকা সুদ পাওয়া যায়? 2 টাকা সুদ পাওয়া যায়। 2 টাকা সুদ পাওয়া যাচ্ছে কার উপরে? কোন প্রিন্সিপালের উপরে? 1 এর উপরে। পার্সেন্ট বার করতে গেলে we should multiply it by 100, so answer will be 2 into 100%, that is 200%. Option number D will be the answer.
আশা করি বন্ধুরা বোঝা গেছে, সহজ জিনিস একদম, তাই না? পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন মানে সহজ দেওয়া আছে, তুমি আসলে সহজ দেখতে পাচ্ছ, হ্যাঁ প্রপারলি দেখা যাচ্ছে। দেখো দেওয়া আছে রুট ওভার অফ 0.02 প্লাস রুট ওভার 0.0049 এর রুট সিম্পলিফাইড ভ্যালুটা কত হবে? দেখো রুটের মধ্যে রুট আছে, তাহলে আমরা ভিতর থেকে কাজ স্টার্ট করে আর বাইরে আসবো। দেখো 49 নাম্বারটা রুট করলে কত হয়? 7। এখানে দেখো 4 ঘর আগে পয়েন্টটা আছে, তাই রুট করলে কি হয়ে যাবে? 2 ঘর আগে পয়েন্ট আসবে, তো এটা রুট করলে কত হয়? 0.07। এখানে কত আছে? 0.02। এই দুটো যোগ করলে কত হয়? 0.09। 9 রুট করলে কত হয়? 3। 2 ঘর আগে পয়েন্ট আছে, রুট করলে কি হবে? পয়েন্টটা চলে আসবে হচ্ছে 1 ঘর আগে, তাহলে উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি 0.3। ওকে, আশা করি ক্লিয়ার সবার নিশ্চয়ই এইটুকু। নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে if 579*2 is divided by 11, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের জায়গায় কোন সংখ্যা বসবে? আমরা কি জানি 11 ডিভিজিবল নিয়ম কি? আমরা অল্টারনেট নাম্বার গুলো যোগ করব, যদি তার ডিফারেন্স 0 হয় বা 11 হয়, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। তাহলে আমরা এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করছি, তাহলে 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 আর 2 যোগ করলে 16। তাহলে দেখো এবার এখানে কোন সংখ্যা বসালে এর ডিফারেন্স 0 আসা পসিবল? দেখো 7 এর সঙ্গে যদি 9 বসিয়ে দিই, 7 আর 9 যোগ করলে কত হচ্ছে? 16। তাহলে এদের ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। তাহলে স্টারের জায়গায় কোন নাম্বার বসবে? উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি 9। ওকে, আশা করি বোঝা গেছে, কোনো ডাউট নেই। নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলেছে ইন 200 মিটার রেস এ রানস at 5 কিলোমিটার পার আওয়ার, A gives B a start of 8 kilometer and still beats him by 8 seconds. Find the speed of B in meter per second. আমাদের B এর স্পিড বার করতে হবে। তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ না, আমি একটু অপশনগুলো লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। অপশন এ তে লেখা আছে হচ্ছে 48/9 বাই 19, বি তে লেখা আছে হচ্ছে 24/19, সি তে লেখা আছে 32/19, আর ডি তে লেখা আছে হচ্ছে 60/19। ওকে, এটা একটু ব্ল্যাক কালারে হয়েছে, তোমার হয়তো দেখতে অসুবিধা হবে, আমি লিখে দিলাম। দেখো বলছে একটা 200 মিটার রেস হচ্ছে, 200 মিটার রেসে এ দৌড়াচ্ছে হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর এ বি কে ছেড়ে দিচ্ছে 8 মিটার ছেড়ে দিচ্ছে, তাও 8 সেকেন্ড জিতছে। তার মানে এ থেকে বি এর 8 সেকেন্ড সময়টা কি লাগছে? বেশি লাগছে। আমাদের বলেছে বি এর স্পিড বার করতে। দেখো আমি বার করতে চাই এ রানটা কমপ্লিট করতে, মানে রেসটা কমপ্লিট করতে তখন সময় সেটা বার করে নিই আগে ফার্স্টে। দেখো এ যাবে হচ্ছে 200 মিটার, কোন বেগে যাবে? এর বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। দেখো এই দূরত্বটা দেওয়া আছে মিটারে, কিন্তু এই বেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। এই কিলোমিটার পার আওয়ারকে আমি যদি 5/18 দিয়ে গুণ করি, তাহলে কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে 5/18 না লিখে লিখে দিচ্ছি একবারে। তাহলে রেসটা কমপ্লিট করতে এর সময় লাগে 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে 5 5 25, 25 মানে 8 25 200, আর 8 18 144। তাহলে এ রেসটা কমপ্লিট করতে সময় লাগবে হচ্ছে 144 সেকেন্ড। দেখো বি এর থেকে অর্থাৎ বেশি লেগেছে, বি এর থেকেও 8 সেকেন্ড বেশি লেগেছে। তাহলে 144 এর সঙ্গে যদি 8 সেকেন্ড যোগ করি, তাহলে কত হয়? 8 আর 4 12, মানে হচ্ছে 152 সেকেন্ড লেগেছে হচ্ছে বি এর। 152 সেকেন্ড লেগেছে বি এর। ওকে, বি কিন্তু পুরো রেসটা কমপ্লিট যায়নি, কারণ এ বিকে 8 মিনিট ছেড়ে দিয়েছে। তাহলে মোট রেস 200 মিটারের, সেখান থেকে 8 মিনিট করে ছেড়ে দিয়েছে,
তাহলে ক মিটার গিয়েছে, 200 থেকে 8 বাদ দিলে বি কভার করেছে 192 মিটার। কতক্ষণ সময় লেগেছে 152। তাহলে বি এর বেগ কত হবে, দূরত্ব আমরা এত, এটা দূরত্ব আর এটা হচ্ছে সময়, পেয়ে গেলাম এত মিটার পার সেকেন্ড সময় লেগেছে। দুই কোন নাম্বার দিয়ে কাটে দেখি, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 8 32, হ্যাঁ 4 দিয়ে কাটবে, 4 4 16 আর 4 8 32, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 3 12, 4 8 32। আবার দেখো 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 24 দুগুণে 48 আর 19 দুগুণে 38। তাহলে উত্তর হবে হচ্ছে 24/19। অপশন নাম্বার বি উইল বি দ্য আনসার। ওকে, আশা করি সবার বোঝা গেছে এইটুকু, কোনো ডাউট নেই। পরের কোশ্চেন দেখে নিই আমরা। পরের কোশ্চেন বলেছে এ বি এন্ড সি, এ বি সি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক 6, 12 and 24 days রেসপেক্টিভলি। এ একটা কাজ করে 6 দিনে, বি একটা কাজ করে 12 দিনে, আর সি একটা কাজ করে 24 দিনে। দে অল টুগেদার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, তারা একত্রে কাজটা কদিনে করবে। এখানে তোমরা অপশনগুলো ভালো করে দেখতে পাচ্ছ না, আমি লিখে দিই একটু। উত্তর দেওয়া আছে, এ দেওয়া আছে 7 পূর্ণ 3 4, এখানে লেখা আছে 9 পূর্ণ 3 8, এখানে লেখা আছে 8 পূর্ণ 3 4, আর এখানে লেখা আছে 3 পূর্ণ 3 7। ওকে, অঙ্কে দেখো বলে দিয়েছে এ একটা কাজ করে হচ্ছে 6 দিনে, বি একটা কাজ করে হচ্ছে 12 দিনে, আর সি একটা কাজ করে বলে দেওয়া আছে 24 দিনে। তাহলে মোট কাজ কি ধরবো আমরা, এই সংখ্যাগুলোর এলসিএম ধরবো। এলসিএম করলে কত হয়, 24 ইউনিট। তাহলে এ পার ডে কাজ করে দেখো 6 4 24, 12 দুগুণে 24 আর 24 একে 24। এ পার ডে কাজ করে 4 ইউনিট, বি পার ডে কাজ করে 2 ইউনিট, সি পার ডে কাজ করে 1 ইউনিট। অঙ্ক আমাদের চেয়েছে তারা একত্রে কাজ কত দিনে করবে। যারা একসঙ্গে কাজ করে 4 আর 2 6 আর 1 7, একদিনে 7 ইউনিট করে কাজ হবে, তাহলে 27 করতে সময় লাগবে 24/7। 7 3 7 21, 3 7 21, 22 23 24, 3 পূর্ণ 3 7 ডে, তাই ডে দেওয়া আছে তো, হ্যাঁ ডে। তারা একত্রে কাজটা করবে হচ্ছে 3 পূর্ণ 3 7 দিনে। অপশন নাম্বার ডি উইল বি দ্য আনসার। ওকে, আশা করি ক্লিয়ার সবাই এইটুকু। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলেছে এ সার্টেন প্রিন্সিপাল অ্যামাউন্টস টু 560 in 3 years and 600 in 5 years। কোন একটা টাকা 560 টাকা হয়ে যাচ্ছে হচ্ছে 3 বছরে, আর 600 টাকা হয়ে যাচ্ছে হচ্ছে 5 বছরে। তাহলে বলেছে ডিটারমাইন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, আমাদের সুদের হারটা বার করতে হবে। দেখো এই 560 টাকার মধ্যে প্রিন্সিপাল আছে আর 3 বছরের সুদ আছে, 6 টাকার মধ্যে প্রিন্সিপাল আছে আর 5 বছরের সুদ আছে। আমি 6 থেকে 560 কে বাদ দিই, তাহলে কি পড়ে থাকে বলতো, 3 বছরের 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বাদ দিলে 2 বছরের সুদ পড়ে থাকবে। সেই 2 বছরের সুদ কত, 40 টাকা। ওকে, তাহলে 1 বছরের সুদ কত হবে, নিশ্চয়ই 20 টাকা। আর 3 বছরের সুদ কত হবে, নিশ্চয়ই 60 টাকা। তাহলে 3 বছরের সুদ আমরা পেয়ে গেলাম হচ্ছে 60 টাকা। আর অ্যামাউন্ট দেখো বলে দেওয়া আছে 560, এর মধ্যে কি আছে, প্রিন্সিপাল আছে আর ইন্টারেস্ট আছে। প্রিন্সিপাল ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে 560, ইন্টারেস্ট 60 টাকা বার করে নিই, তাহলে প্রিন্সিপাল কত, নিশ্চয়ই 500। তাহলে আমরা পেয়ে গেলাম প্রিন্সিপাল হচ্ছে 500 টাকা হচ্ছে আসল। আর দেখো 1 বছর কত টাকা সুদ পাওয়া যায়, এই 40 কে 2 দিয়ে ভাগ করে আমরা বের করেছিলাম 20, 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। 500 টাকায় 20 টাকা সুদ পাওয়া যায় 1 বছরে। তাহলে সুদের হার বার করতে হলে আমরা কি করব, উই শুড মাল্টিপ্লাই ইট বাই 100। তাহলে ক্যান্সেল দিস টু জিরোস, তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে 5 4 20। ওকে, তাহলে উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি 4%। ওকে, আশা করি ক্লিয়ার সবার এইটুকু, তাই না। পরের কোশ্চেন দেখে নিই। আমাদের এইটার সিম্পল ভ্যালু বার করতে হবে, ভীষণ সহজ কোশ্চেন। দেখো 9 রুট করলে কত হয়, 3 হয়।
4 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে রুট করলে নিশ্চয়ই 2 ঘর আগে পয়েন্ট আসবে। 120 রুট করলে কত হয়? 11। 2 ঘর আগে পয়েন্ট আছে, রুট করলে নিশ্চয়ই 1 ঘর আগে পয়েন্ট আসবে। 81 রুট করলে কত হয়? 9। 2 ঘর আগে পয়েন্ট আছে, রুট করলে নিশ্চয়ই 1 ঘর আগে পয়েন্ট আসবে। রুট করলে কত হয়? 1। 2 ঘর আগে পয়েন্ট আছে মানে রুট করলে 1 ঘর আগে পয়েন্ট আসবে। তার নাম্বারগুলো সিম্পল অ্যাড করে দেবো। তাহলে দেখো 0.1 আর 0.9 যোগ করলে কত হচ্ছে? 1। তাহলে হচ্ছে 1 আর 1.1 যোগ করলে হচ্ছে 2.1। তার সাথে 0.3 যোগ করলে কত হয়? 2.1। So answer will be option number D, 2.1। ওকে, বুঝা গেল? পরের কোশ্চেন দেখে নিই আমরা। বলেছে if the ratio of cost price and selling price of an article be 10:11, বলছে সিপি আর এসপি রেশিও বলে দেওয়া আছে 10:11, then what is the profit percent? আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে। দেখো 10 টাকা হয়ে যাচ্ছে 11 টাকা, সরি 10 টাকায় আমরা কিনে 11 টাকায় সেল করছি, তাহলে কত টাকা লাভ করছি? তাহলে লাভ করতে হচ্ছে 1 টাকা। লাভ লস কার উপরে হয়? কস্ট প্রাইসের উপরে। পার্সেন্ট বার করতে গেলে উই শুড মাল্টিপ্লাই ইট বাই 100, সো আনসার উইল বি 10%। অপশন নাম্বার বি উইল বি দা আনসার। ওকে, আশা করি ক্লিয়ার বন্ধুরা এইটুকু। তাহলে দেখো আমাদের ক্লাসের 30টা কোশ্চেন থাকে, আমরা কিন্তু 2019 সালের প্রিলি পরীক্ষার 30টা কোশ্চেন সেট 1 এর আলোচনা করলাম। তাহলে সবাইকেই বলছি পিএসসি ক্লাসের জন্য তোমরা কিন্তু এরিথমেটিক এবং মেনসুরেশন মূলত 2D এবং তার সঙ্গে ক্লক প্ল্যানটা ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।